আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই দুটা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং এটাই আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক। তো এর আগে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছিলাম বিস্তারিত এবং কীভাবে ইলেকট্রন বিন্যাস আমরা করব, আউফবা নীতির ব্যতিক্রম এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে তোমাদের আয়ত্ত আসবে। অ্যাজ ইউজুয়াল তোমরা যেহেতু প্রথমবার এগুলো করছো, তোমাদের জড়তা আসাটাই স্বাভাবিক। হাত দিয়ে খুব সহজে এগুলা তোমরা ফ্লুয়েন্টলি পারবা না আপাতত। কয়েকবার প্র্যাকটিস করলে তারপর হচ্ছে তোমরা এগুলা আস্তে আস্তে হাতে আসবে। তো পরামর্শ রইল যে প্র্যাকটিস করবা, তাইলেই হবে, তাইলেই পারবা। ওকে। তো পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এই দুটা বিষয় সম্পর্কে আশা করছি তোমরা এর আগের শ্রেণীতেও কিছুটা ধারণা পেয়েছিলা। তো এখানে আমাদের পরমাণুর ভর বলতে আমাদের কি বোঝা হয়েছে? আমরা জানি একটা পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে বোঝায় ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ভরের সমষ্টি। তো আমরা জানি একটা পরমাণুকে যখন আমরা ভাঙবো, ওখানে আমরা মৌলিক পদার্থ বা মৌলিক কণা যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন প্লাস নিউট্রন পাবো, তাই না? নিউক্লিয়াসের ভিতরে পাবো প্রোটন প্লাস নিউট্রন এবং এখানে বাইরের কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। তো পরমাণু বলতে আসলে এর মাঝে উপস্থিত যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনকে আমরা আলটিমেটলি বুঝে থাকি। তাহলে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনকে বুঝে থাকি। তবে আমরা বলেছিলাম যে আমাদের নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী, এই ক্ষেত্রে ভারী জায়গা, যেখানে আলটিমেটলি আমাদের পরমাণুর সামগ্রিক ভর কেন্দ্রীভূত থাকবে। এর কারণ আমাদের ইলেকট্রন বলটা খুবই কম, 9.11 ইন্টু 10⁻31 কেজি, 31 কেজি। তাহলে এটা খুবই 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 একটা ছোট একটা সংখ্যা, যা আমরা অনেক ক্ষেত্রে এই প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় স্কিপ করতে পারি। এবং সবচেয়ে ভারী যে কণা সেটা হচ্ছে আমাদের নিউট্রন, 1.675 ইন্টু 10⁻27 কেজি। আর প্রোটনের ক্ষেত্রে 1.672 ইন্টু 10⁻27 কেজি। তার মানে আমাদের ভর বলতে আমরা মূলত নিউক্লিয়াসের ভরকেই বুঝি। তবে আমাদের সামগ্রিকভাবে যখন আমরা পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব, এক্ষেত্রে আমরা অবশ্যই সবগুলাই কাউন্ট করব। এক্ষেত্রে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সবগুলো আমরা কাউন্টে নিয়ে আসব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা মূলত পরমাণুর ভর বলতে বুঝবো এখানে টোটাল যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা আছে সেটার ভরের যোগফল। ওকে। এখানে আমাদের প্রোটন যদি 10টা থাকে, আমরা 10 গুণ করব প্রোটনের ভরের সাথে। নিউট্রনের ভর 10টা থাকলে নিউট্রনের সাথে 10 গুণ করব, ইলেকট্রন 10 সাথে ইলেকট্রনের সাথে ভরের সাথে 10 গুণ করে সবগুলো যোগ করব। এটাই হচ্ছে আমাদের পারমাণবিক ভর। আচ্ছা, তো এই বলগুলো আসলে খুবই ছোট। কার্যকর ক্ষেত্রে ব্যবহারের জন্য আমরা সবসময় একটি মানসিক একক ব্যবহার করে নিই। নক্ষত্রের ভর আমরা সাধারণত সূর্যের ভরের সাপেক্ষে মেপে থাকি। ট্রেনের ভর, ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি। কিন্তু এই যে আমরা 9.11 ইন্টু 10⁻27 আর 31 কেজি, বা এখানে আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুবই ছোট। তাহলে এই এককগুলা বা এসআই একক যখন আমরা ব্যবহার করব, এটা আমরা খুবই ছোট একটা মান আমাদেরকে দেয়, যার কারণে এটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের জন্য খুব একটা মানানসই না এই ভ্যালুটা। তো এই জন্য আমাদের কিছু অল্টারনেটিভ ওয়েতে যাইতে হবে। এখানে বলা হচ্ছে আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের একক আমাদের প্রয়োজন মতো ব্যবহার করি। সূর্যের ভর যখন আমরা মাপি, তখন আমরা নক্ষত্রের ভরের সাথে এটা সামঞ্জস্য রেখে বা আপেক্ষিকভাবে নক্ষত্রের ভরের সাথে মাপি। ট্রেনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি, কিন্তু তুমি কেজি ব্যবহার করলে আসলে এটা নাম্বারটা হিউজ হবে, ঠিক আছে? হাতের ওজনের করার জন্য আমরা কিলোগ্রাম বা কেজি ইউজ করি। আমরা যখন মাপি কিলোগ্রাম কোমল পানিতে কতটুকু চিনি আছে, এক্ষেত্রে আমরা গ্রাম ব্যবহার করি। তো তখন কিন্তু আমরা টন ইউজ করি না। একটা কোমল পানীয়তে 250 ml কোমল পানীয়তে কত টন চিনি আছে এভাবে কি আমরা কখনো বলি? নিশ্চয় না। হ্যাঁ, এটা বলা যাবে, এটা বলাটা যে ভুল তা না। তবে এখানে লাইক 10 গ্রাম আমাদের চিনি আছে, 10 গ্রাম চিনি আছে। এই 10 গ্রাম চিনিটাকে যদি আমি টনে কনভার্ট করে নিয়ে যাই, দেন আমি টনের বিষয়টা বলি, তাহলে এটা খুবই মানে সুন্দর দেখে না, বেমানানে বিষয়টা। তো সেমভাবে আমরা ঔষধে কার্যকরী যে রাসায়নিক দ্রব্যের পরিমাণ, এটা বলা হয় মিলিগ্রামে লেখা হয়। তো স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটা মানানসই একক ব্যবহার করে নিয়েছেন, সেটিকে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বলা হয়, সংক্ষেপে ইউ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কেজি, ভর, টন, মিলিগ্রাম কিছু ইউজ করব না, আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট
এককটা ইউজ করব, যেহেতু এটা আসলে খুবই ছোট আমাদের একটা সংখ্যা আমাদের এই বরগুলা। ওই ক্ষেত্রে আমরা বরগুলো একটা মানানসই একক বা মানানসই একটা সংখ্যা ইউজ করার তাগিদে আমরা একটা একক ব্যবহার করছি, যেটাকে বলছে AMU বা অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে ইউ বলা হয়। তো AMUটা কীভাবে আসছে? এটা হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপ। আমরা জানি কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক যে ভর, কার্বন 12 আইসোটোপের যে পারমাণবিক ভর, ওটার 12 ভাগের এক অংশকে আমরা 1 AMU বলে থাকি। তাহলে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশের ভরকে আমরা বলবো 1 AMU, ঠিক আছে? তাহলে বিষয়টা খুবই সিম্পল। কার্বন 12 আইসোটোপের যে বর পাইলাম ওটাকে 12 ভাগে ভাগ করবা, যেটাই পাইলে ওটা হচ্ছে AMU, এবং ওটার ভ্যালু হচ্ছে 1.661 ইন্টু 10⁻26 কেজি বা 1.6 ইন্টু 10⁻27 কেজি বললেও চলে। তো এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের অন্যভাবে বলা যে একটা নতুন এককে কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12 ইউ। কার্বন যেহেতু এখানে আমাদের কার্বন 12টা আইসোটোপ, এই যে 12টা প্রোটন সংখ্যা, 12 ইউ বলতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি আবার বিষয়টা একটু ভিতরে যাই, আমরা জানি ইলেকট্রনের ভর এতক্ষণ বললাম আমরা 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাই না? এটা আমরা কিসে বললাম? এটা আমরা কেজিতে বললাম, ওকে? তো এখন আমরা এই জায়গায় বলছি যে 1 AU মানে 1 AMU সমান 1 ইউ সমান 1.661 ইন্টু 10⁻27 কেজি ধরলাম। তাহলে আমরা এই কেজিটাকে এখন আমরা হচ্ছে ইউতে বা অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? সিম্পল এটা দ্বারা এটাকে ভাগ করে দিব, ওকে? তাহলে আমরা ইলেকট্রনের ভর বের করলাম ইউতে কেজি থেকে, এটা আমাদের কেজিতে ছিল, বাট এখন আমরা ইউতে নিয়ে আসলাম। প্রোটনের ভর বের করলাম ইউতে, আমাদের কেজিতে ছিল 1.673 ছিল, 10⁻27 কেজি, এটাকে আমরা ইউতে নিয়ে আসলাম, অ্যাটমিক মাস ইউনিটে নিয়ে আসলাম। নিউট্রনের বড় আমরা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিটে নিয়ে আসলাম। তাইলে এখন যে আমরা ভ্যালুটা পাচ্ছি 1 পয়েন্ট, কোনো মানে আহামরি বড় কোনো সংখ্যা না, দশমিকের পর অনেকগুলো সংখ্যা আছে ঠিকই, বাট এটা আমাদের এমন না যে ইন্টু দিয়ে 10⁻31, 10⁻31 মানে 31টা শূন্য দ্বারা ভাগ যাবে 10 একের সাথে, তাহলে এটা কিন্তু হিউজ সংখ্যা, তাই না? তো এক্ষেত্রে আমরা আমাদের একটা মানানসই আমরা যে ভ্যালু এগুলো পাচ্ছি। এবার যদি দেখি পরমাণুতে, তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভরটা কিউ এককে, AMU এককে। ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি এবং আলাদাভাবে এগুলোর ভর জানি, কাজে আমরা যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো, কিন্তু আসলে সেটা পুরোপুরি সত্য না। এরপর ব্যবহার করার জন্য ভরের কাছাকাছি বের করতে পারবো, কিন্তু প্রকৃত ভর বের করতে পারবো না। প্রকৃত ভর আসলে বের করা পসিবল না, আমরা কাছাকাছি একটা ভর বের করি আর কি সবসময়। আমরা এই নতুন এককে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভরের সমষ্টি থেকে কার্বন 12 পরমাণুর ভর বের করতে পারি। এটি 12 ইউ আসা উচিত। কার্বন 12 পরমাণুতে যদি 6টা ইলেকট্রন, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন থাকে, আচ্ছা ওই জায়গায় আমার ভুল হয়ে গেছিলো, আমি বলছি কার্বন 12 এর আইসোটোপে প্রোটন সংখ্যা এই যে 12টা, 6টা, কিন্তু এক্ষেত্রে কার্বন 12 হচ্ছে বর সংখ্যা মূলত, ঠিক আছে? একটু ইয়ে করে নিবা। কার্বন 12 মানে বোঝাচ্ছে এখানে 12টা হচ্ছে বর সংখ্যা। আমরা জানি বর সংখ্যা পার্থক্যের জন্যই আমাদের যে নিউক্লিয়ার আমাদের যে আইসোটোপ এটা সৃষ্টি হয়, মূলত আইসোটোপ সৃষ্টি হয় আমাদের নিউট্রন সংখ্যা পার্থক্যের জন্য। এখানে আমাদের প্রোটন সংখ্যা সবসময় সমান থাকবে, ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকবে, বাট ব্যতিক্রমভাবে নিউট্রন সংখ্যাটা আমরা জানি প্রোটন প্লাস যে নিউট্রন সংখ্যা এটাই হচ্ছে বর সংখ্যা, আলটিমেটলি বর সংখ্যাটাই চেঞ্জ হবে। তো কার্বন 12 আইসোটোপের বর সংখ্যা হচ্ছে 12, কার্বন 13 আইসোটোপের বর সংখ্যা হচ্ছে 13, কার্বন 14 আইসোটোপের বর সংখ্যা হচ্ছে 14। বাট এখানে কিন্তু ইলেকট্রনের প্রোটন সংখ্যা সবসময় 6 আছে, বাট নিউট্রন সংখ্যা এখানে হবে কত? 6, এখানে হবে কত? 7, এখানে হবে কত? 8, ওকে? মাথায় রেখো। তো কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন, তাই প্রথমে এই পরমাণুর ভর হচ্ছে কার্বন 12 পরমাণুর ভর। আচ্ছা, তো এখানে খেয়াল করো আমাদের যেটা এখানে কয়টা ইলেকট্রন আছে, আমরা কার্বন 12 এর ক্ষেত্রে হিসাব করতেছি। কার্বন 12 এর ইলেকট্রন কয়টা? 6টা। প্রোটন কয়টা? 6টা। নিউট্রন কয়টা? তাও 6টা। একটা ইলেকট্রনের ভর তুমি জানো কত হয় এক্ষেত্রে? 0.0054 সামথিং যেটা আসে। প্রোটনের ভর কত জানো? 1.007276, আর নিউট্রনের ভর কত জানো? 1.00866, সবচেয়ে বেশি কিন্তু এটাই। তো এক্ষেত্রে আমরা সব যোগ করলাম, দেন আমরা একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রনের ভর পেলাম, কিন্তু আমাদের এখানে কয়টা আছে? 6টা না, আমরা 6 দ্বারা গুণ দিয়ে দিলাম শুরুতে, টোটাল এত আসছে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিটে আমাদের কার্বন 12 পরমাণুর ভর, ওকে?
তো এক্ষেত্রে এক্ষেত্রে হুবহু আমাদের 12 কিন্তু আসলো না, এখানে 12 সামথিং আসলো, ঠিক আছে, আমাদের 0.8% বেশি হয়েছে, কিন্তু 12 কার্বনের জন্য নয়, যে কোনো পরমাণুর জন্য যদি ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয়, দেখা যাবে যে প্রকৃত ভর থেকে প্রকৃত পরমাণুর ভর থেকে বেশি, মানে আমাদের প্রকৃত পরমাণু থেকে অল্প বেশি না, এক্ষেত্রে সামথিং কিছু আসলো না, যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রন ভরটা নগণ্য, পরমাণুর ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলেও কোনো পার্থক্য হয় না, তাই আমরা অনুমান করতে পারি যে প্রোটন এবং নিউট্রন মিলে যে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়। তোমরা আগের নিউক্লিয়ার ভরের কথা জেনেছো যে নিউক্লিয়ারের ভিতরে আমরা জানি প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার ভর একে অপরকে আকর্ষণ করে, এবং যেহেতু ভর কমে যায় সেটা আপেক্ষিক সূত্র ইজ ইকুয়াল টু এমসি হিসেবে শক্তিতে পরিণত হয়, এবং এই শক্তিতে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আটকে থাকে। কাজে বুঝতে পারছো যে একটা পরমাণুতে শুধু প্রোটন নিউট্রন এবং পরমাণুর সংখ্যা জানলে আনুমানিক পারমাণবিক সংখ্যা বের করা যায়, কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটা জানা কখনোই সম্ভব হয় না। এর জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর বের করে রেখেছেন। বিষয়টা হচ্ছে কি, আমরা জানি আমাদের একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন প্লাস নিউট্রন থাকবে, এবং এখানে আমাদের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে। আমরা জানি এখানে প্রোটন এবং নিউট্রন হচ্ছে আমাদের অবশ্যই এখানে লাইক এখানে যদি আমরা কার্বন 12 এর কথা চিন্তা করি, এখানে 6টা প্রোটন থাকবে, বাট আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। প্রোটন কেমন? প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট। কথা আসতে পারে এই জায়গায় একাধিক পজিটিভ চার্জ একসাথে কীভাবে আসে? আমরা জানি পজিটিভে পজিটিভে বিকর্ষণ হয়, আমরা জানি নেগেটিভে নেগেটিভে বিকর্ষণ হয়। তো এই ক্ষেত্রে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এই ক্ষেত্রে একাধিক প্রোটন বা একাধিক যে এখানে পজিটিভ চার্জ এগুলো কেমনে আছে, এগুলো বিকর্ষণ করে তো আলটিমেটলি নিউক্লিয়াসটা অস্থায়ী অবস্থা প্রাপ্ত হওয়ার কথা ছিল, মানে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা ছিল, বাট এটা কখনোই হয় না। এর কারণ একটাই, আমরা যে প্রোটনের যে বিকর্ষণ, ঠিক আছে, বিকর্ষণটা আছে, তবে আমরা জানি এখানে প্রোটনের নিউট্রনে একটা আকর্ষণ বল কাজ করে, প্রোটনের নিউট্রনে একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের মানটা আলটিমেটলি প্রোটন যে বিকর্ষণ এটা আমাদের চেয়ে বেশি হয়। প্রোটন ও নিউট্রনের যে আকর্ষণ বলের মান, এটা প্রোটনের বিকর্ষণ চেয়ে বেশি হয়, এবং যে প্রোটন নিউট্রন যে আকর্ষণ বলের জন্য আলটিমেটলি নিউক্লিয়াসটা ফর্ম হয়েছে, এটাকে আমরা বলি যে সবল নিউক্লিয় বল। এটাকে আমরা কি বলি? সবল নিউক্লিয় বল বলি। তো এরপরে আমরা যদি দেখি এই জায়গাটাতে আমাদের সবল নিউক্লিয় বল এই জায়গায় কাজ করছে, তাহলে এই জায়গায় আমাদের ছিল হলো টোটাল 6টা প্রোটন এবং 6টা নিউট্রন এবং ইলেকট্রন। তো আমরা দেখেছি এই জায়গায় আমাদের যে বল পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে 12, বাট আমরা পেলাম 12.সামথিং, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমাদের বলা হচ্ছে যে আমরা জানি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র দিয়ে, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র দিয়ে আমাদের এখানে সবসময় আমরা যে কিছু বর শক্তিতে রূপান্তর হওয়ার যে প্রদান, আমাদের আপেক্ষিকতার যে সূত্র, আইনস্টাইনের একটা গ্রেটেস্ট সূত্র, এটা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভর কীভাবে শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে আসলে আমাদের প্রোটন এবং নিউট্রনের কিছু ভর আসলে আমাদের এই যে প্রধান এখানে সবল নিউক্লিয় বল, এটা যে যোগান এটা দেয়, দ্যাটস ওয়াই এখানে আমাদের কিছু ভর হ্রাস পায় আসলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল যে বিষয়। এখানে আমাদের প্রোটন নিউট্রনের যে আকর্ষণ সেটা হচ্ছে প্রধান সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের কারণেই আসলে আলটিমেটলি তাদের ভর থেকে তাদের ভরের যে 0.8% ব্যবধান, এটা আসলে হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে কার্বন 12 বা এখানে আমাদের কিছু মৌলের জন্য এখানে আইসোটোপের এখানে আমাদের কার্বন আইসোটোপ এবং পারমাণবিক ভর ফিক্স করা হয়েছে, যে আগে থেকে আমাদের বিজ্ঞানীরা আসলে এগুলো বের করে রেখেছেন আমাদের ক্যালকুলেশন করেই। কার্বন যে 2টা আইসোটোপ পাবো আমরা, 3টা, কার্বন 12, 13, 14টা অ্যাভেলেবল হয় না প্রাকৃতিকভাবে ল্যাবরেটরিতে ট্রাই করা হয়, কারণ 12 হচ্ছে 12U, 13 হচ্ছে তো। ক্লোরিনের ক্ষেত্রে 2টা, ক্লোরিন 35, ক্লোরিন 37, সেটা হচ্ছে 34.968 AMU, এবং 37 হচ্ছে 36.956U। কপারের ক্ষেত্রে 63 এবং 65 দেওয়া আছে জায়গাটাতে, সিলভার 107, 109, ইউরেনিয়ামের ক্ষেত্রে সেমভাবে 2টা। তো এভাবে সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন ধরা যাক তুমি ক্লোরিন এর পারমাণবিক ভর কত সেটা জানতে চাওয়া হলো, কিন্তু ক্লোরিন আইসোটোপ দুটোই 35 এবং 37, তাদের পারমাণবিক ভর যথাক্রমে হচ্ছে এত এবং এত। তাহলে তুমি ক্লোরিন পারমাণবিক ভর কোনটা বলবে? বিজ্ঞানীরা এই প্রশ্নের একটি সঠিক যৌক্তিক উত্তর প্রস্তুত করছেন। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের শতকরা পরিমাণের উপর ঘর করে মৌলটির পারমাণবিক ভর বের করতে হয়। এখন যদি আমরা পারমাণবিক ভর বের করি তাহলে হচ্ছে এই সিস্টেমে আমাদের বের করব, তাহলে আমাদের ক্লোরিন 35-এর
প্রাপ্তির হার দেওয়া আছে কত, পরিবেশের প্রাপ্তির হার 75.77%, মানে আমাদের এই ক্লোরিন 35টা পরিবেশে এত পার্সেন্ট পাওয়া যায়, ক্লোরিনের 37 পাওয়া যায় এত পার্সেন্ট। হ্যাঁ, তাহলে ক্লোরিন 35 75.77%, ক্লোরিন 37 70%। তাহলে আমরা কীভাবে আসলে আমাদের ক্লোরিন পারমাণবিক ভর বের করবো, এই সূত্রটা মাথায় রাখবা যে এখানে ক্লোরিন 35 না, 35-এর সাথে তুমি কত গুণ করবা, যত পার্সেন্ট দেওয়া আছে তত, 75.77 যেটা দেওয়া আছে সেটা গুণ করলা, মাঝখানে যোগ, আবার কত দেওয়া আছে, ক্লোরিন 37 না, 37 গুণ যত পার্সেন্ট দেওয়া আছে তত, 24.23% এটা গুণ করলা, যেন আমাদের ভাগ করলা হলো 100 দিয়ে, ঠিক আছে। দেন আমাদের যেটা আসলো 35.45 ইউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা যখন একাধিক আমরা আইসোটোপের পাবো, তাহলে আমরা সেক্ষেত্রে পার্সেন্টেজের সাথে যতটুকু আমাদের পরিবেশে প্রাপ্তির হার থাকবে সেটার সাথে আমরা তার আণবিক যে এখানে যে ভর, পারমাণবিক যে নিউক্লিয়াসের যে ভর বা তার নিউক্লিয় ভর, সেটা আমরা নিউক্লিয়ন সংখ্যা এটা গুণ করে দিব, গুণ করলে আলটিমেটলি আমরা 100 দ্বারা ভাগ করলে, যোগ করে গড় করে 100 দ্বারা ভাগ করলে পেয়ে যাব। ওকে, তো এখানে আমাদের কিছু ক্লোরিন পরমাণুর ভিতর থেকে যে কোনো একটা পরমাণুর ক্লোরিন পরমাণুর ভর বের করো, তাহলে সেটি হবে 34.968 ইউ এবং কিংবা এত। তাহলে কিন্তু কোনোটা কিন্তু এটা হবে না, কিন্তু ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর হিসেবে আমরা এতই দেখব, এই যে 35.45 ইউ। ওকে, তাহলে রসায়ন বিজ্ঞানের পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট বলে একটা রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে, যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা ওজন বলতে জানি মূলত W=mg, বা আমাদের যে 9.8 ms⁻², এটা গুণ করার পরে যেটা পাবো নিউটনে সেটা হচ্ছে ওজন। ওকে, আর ভর হচ্ছে কেজিতে, যেটা আমরা বলি ওটা। অর্থাৎ মূলের পারমাণবিক ভরকে 1 ইউ দ্বারা ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায়। দুটা ভরের তুলনায় এটি একটা সংখ্যা, কোনো একক নেই। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরের আসলে কোনো একক নেই, কারণ দুটা ভর একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। এটা মূলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করতে হয়, আচ্ছা অলরেডি তোমরা জানো। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেওয়া আছে, দুটো আইসোটোপ 63 এবং 65 কপার, তার আপেক্ষিক গড় পারমাণবিক ভর হচ্ছে এত, প্রকৃতি প্রাপ্তির হার। তাহলে বিষয়টা ঠিক উল্টা, বিষয়টা ঠিক উল্টা। আমি বলি এটা কীভাবে করবা। 60 কপার 63 দেওয়া আছে, আমি ধরি এটা প্রকৃতিতে পাওয়া যায় X%, ঠিক আছে, প্রকৃতিতে পাওয়া যায় কত, X%। আবার কপার যে 65 আছে, এটা যদি X% হয়, বাকিটা কত হবে, 100 - X% নিশ্চয়ই, 100 থেকে যেটা অবশিষ্ট থাকবে সেটাই থাকবে না। কপার 60 যদি X% হয়, কপার 65 থাকবে কত, 100 - X%, এটাই তো। তো আমি এটা ধরলাম, আমি জানি না কত পার্সেন্ট পাবো, দ্যাটস আমি কপার 60 কে ধরে দিলাম X%, কপার 65 কে ধরলাম 100 - X%। ওকে, তো আমাকে বলছে বের করতে। আমি জানি কিভাবে আমি বের করি, আমি জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমি এভাবে বের করি। তাহলে আমাকে কিন্তু গড় পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া আছে, আনসারটাই দেওয়া আছে। তো আমি কীভাবে বের করি, আমি জানি আপেক্ষিক যে পারমাণবিক ভর এটা সমান কি জানি, আমরা জানি এই যে এখানে পার্সেন্টেজ গুণন যেটা আছে, এখানে 63, ক্লোরিন যে কপার 63 না, প্লাস পার্সেন্টেজ গুণন 65 ডিভাইডেড বাই 100। এখানে তোমাকে এই ভ্যালুটা দেওয়া আছে অলরেডি, এটা হচ্ছে 63.5। তো এখানে তুমি একটা ধরলা হলো x ইন্টু 63 প্লাস আরেকটা ধরলা হলো 100 মাইনাস x ইন্টু 65 ডিভাইড বাই 100। এখন এখানে সব ভ্যালু তোমার জানা আছে এক্সেপ্ট এক্স। তাহলে 100-এর পাশে নিয়ে যাবা, এক্সটা এদিকে ফার্স্ট এটা গুণ করবা, সকল এক্স এক পাশে নিয়ে আলটিমেটলি এক্সের মান বের করবা। মানে একটাই চলক আছে তোমার এখন এক্স, সেটার এক্সের মান তুমি এখন সহজেই বের করতে পারবা। আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম কীভাবে করবা, তুমি একটু খাতায় করে নিও, জাস্ট এখন ক্যালকুলেশনে করে নিবা। ওকে, এবার আসো আপেক্ষিক আণবিক ভর কি। আমরা জানি পরমাণুর জন্য হয় পারমাণবিক ভর, অণুর জন্য হয় আণবিক ভর। তাহলে বিষয়টা খুবই সিম্পল, আমরা পারমাণবিক ভর থেকে অণুর ভর বের করব। যখন অণু দেখবো আমরা অণুগুলোর পারমাণবিক ভর যোগ করে দেন আমরা বের করে ফেলবো। আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে অণুর ভর বের করতে করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয়। অর্থাৎ অণুর ভিতর যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা হয়। কার্বন ডাইঅক্সাইড বলা আছে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, কার্বন আপেক্ষিক পারমাণবিক হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 16 দুগুণে হচ্ছে 32 দুটার জন্য, তাহলে কত হয় 44। অক্সিজেন বের করে, অক্সিজেন হচ্ছে 16, 16 দুগুণে কত হয় 32 গ্রাম। পানি বের করো, হাইড্রোজেন হচ্ছে 1, 2, এখানে দুটার জন্য 2 হবে, অক্সিজেন 16 হবে, কত হয় 18। ঠিক আছে, এভাবে তাহলে বের করবো আর কি, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, এভাবে আমরা বের করবো।
দ্যাটস অল ফর মাই সাইড। এই অধ্যায়টা সম্পর্কে আমাদের এতটুকুই ছিল। আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু মোটামুটি সব টপিকই ইনক্লুড করলাম। তাহলে এখন তোমাদের আলটিমেটলি পড়ার বিষয়, তোমরা ভালোভাবে বাসায় একটু বইটা নিয়ে পড়বা, বুঝছো আশা করি যা বলেছি, এবং প্র্যাকটিস করবা খাতায় ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম এবং এগুলা একটু প্র্যাকটিস করবা। রাধার পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, ওনাদের সীমাবদ্ধতা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। সাথে আমাদের যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, কপার ক্রোমিয়াম, ইনফিনিটি স্টার, এগুলা আমাদের অ্যাভেইলেবল, আমাদের পরীক্ষাগুলো সচরাচর খুব বেশি পরিমাণে আসে। তাহলে এগুলো একটু ভালোভাবে দেখবা। আমরা পরমাণু কণাসমূহ দেখেছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দেন রাধার পরমাণু মডেল সম্পর্কে জেনেছি, বোর পরমাণু মডেল সম্পর্কে জেনেছি, শক্তি ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে জেনেছি, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে জেনেছি, আইসোটোপ, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে এখন দেখলাম আইসোটোপের শতকরা পরিমাণ যেভাবে দেওয়া থাকে পার্সেন্টেজ করুন এদের যে ভর ইন্টু যোগ এদের, দেন আদার যেটা দেওয়া থাকবে ডিভাইড বাই 100, দেন মূলের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয় আমাদের সর্বশেষ টপিক। তাহলে এটাই ছিল আমাদের এই অধ্যায়ের বিস্তারিত। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও একটা নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। আজকে এতটুকুই রাখছি। আসসালামু আলাইকুম সকলকে।